আমরা খবর রাখবো, যে কটা যারা মারছে সবগুলো খবর নেবো, চিন্তা করেন না। দিন আসবে, আর অল্প কয়দিন। ইনশাআল্লাহ। আপনি রাখেন, আল্লাহ রাখেন, আল্লাহ যেন সেই দিন দেয় যে এগুলিকে যেন উপযুক্ত শিক্ষা দিতে পারি। ওই জন্য তো বেঁচে আছি, বাঁচায় রাখছে তো আল্লাহ, ওই কারণে। হ্যাঁ, ধৈর্য ধরেন একটু, হ্যাঁ, আর দোয়া করেন। আপনার কথা, আপনার আশা সবাই চাইয়ে আছে। দেশের 100% মানুষের ভিতরে 80% মানুষ আপনার দিকে তাকাই আছে। ইনশাআল্লাহ আমরা আশাবাদী যে আপনি অবশ্যই ডিসেম্বরে আসবেন। আমি ইনশাল্লাহ আসবো। আমিও মানুষদের ছাড়া তো থাকতে পারি না, বাপ মা ভাই বোন হারায় তো এই মানুষদের কাছেই ছিলাম, মানুষদের কাছেই চলে আসছিলাম ছুটে। আজকে তাদের এত কষ্ট সহ্য হয় না। আমার পাসপোর্ট টাসপোর্ট সব বন্ধ, তবুও আমি আসবো জি, ইনশাল্লাহ। আমরা চাই আপনি তাড়াতাড়ি এ দেশে আসেন এবং কি আপনি নিজের হাতে ওদেরকে শাস্তি দিবেন। আপনার ইনশাল্লাহ ওদেরকে দেবো। যারা যারা নির্যাতিত হয়েছে, আপনি সবাই সবাই মারফত নির্যাতিত হয়েছে, ওদেরকে চিহ্নিত করা আছে, তাদের নাম ঠিকানা লেখা আছে এবং কি বাড়ির আশেপাশে আছে। আমাদের গুলো তো একদম আমাদের বাড়ি থেকে আমরা রাস্তা দিয়ে ওদের ভয়ে থাকতে পারতেছি না। আমার ভাতিজা আমার বাসায় সব থাকতেছে, তালিকা রাখতেছি আমার গো, মা আমার সব বাসায়। তালিকা, চিন্তা করো না মা, আমি সব তালিকা রাখতেছি। আর সারা প্রত্যেক জায়গায় যায় যা ঘটনা জি, ঘটে সব তালিকা, সব ইচ্ছা আমি যেই বলছি আমি আসবো, এখন তারা কিভাবে বাধা দিবে সেই তালে আছে। আবার আমাকে কোনো বাধা কি অতিক্রম আইন করিয়েন না। দপ্তর হবে 18 নাকি মানে, আমারও তো ডিসেম্বরে তো করার জন্য বাধা অতিক্রম আপনি করে আসার আসবো জন্য ওইখানে 2 4 10 10 কোটি মানুষ ওই ইয়াতে থাকবে, এয়ারপোর্টে থাকবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। 10 কোটি মানুষের পরে এয়ারপোর্টে থাকবে আপনাকে রিসিভ করার জন্য। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। জি, ভালো। ইনশাল্লাহ। জয় বাংলা। থ্যাংক ইউ। জয় বাংলা, জয়। জয় বাংলা। জয় বাংলা, জয় বাংলা। জয় বঙ্গবন্ধু। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম মাননীয় নেত্রী। আপনার 2024-এর নভেম্বর মাসের 24 তারিখে স্কুলে যাওয়ার পথে এই বড় অফিসের সামনে সন্ত্রাসীরা 30+ লোকজনে আমাকে মারধর করছে, তারপরে আপনার থানা পুলিশে দিয়ে দিছে। তো জেলমেল খাটাইছে আপনার, তারপরে ওই সন্ত্রাসীরা বাড়িঘর লুটপাট করছে। আর এই আমার 2 বছরের ক্যারিয়ার নষ্ট করে দিছে, স্কুল বন্ধ অফ হয়ে গেছে। তবে এখনো বাড়িতে যাইতে পারি না সন্ত্রাসীদের জন্য। তুমি তুমি আবার পড়াশোনা করতে পারবা, নিশ্চয়ই পারবা, সেদিন আসবে। পড়াশোনা এরকম তো হয় নষ্ট, আমাদেরও হয়েছে ইনশাল্লাহ, কতবার। ইনশাল্লাহ, আমার আব্বা জেলে গেছে, স্কুল বন্ধ হয়ে গেছে। আর এই শেষ বেলা তো ইনশাল্লাহ, ইনশাল্লাহ আপনি আসলে হবে ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ সবাই। আমি তো বলছি যে যারা যারা এরকম পড়াশোনা করতে পারে নাই, তাদের প্রত্যেকের পড়াশোনার ব্যবস্থা করে দেবো আমি, সব খরচ ইনশাল্লাহ দেবো। আর যারা ইনশাল্লাহ, সার্টিফিকেট দিয়ে গেছে তাদের সার্টিফিকেট দিয়ে দেবো। আর যারা এটা করে দিচ্ছে তাদের তো উপযুক্ত শাস্তি দেওয়া হবে। আর দিন আসবে, চিন্তা করো ইনশাল্লাহ, না। ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি ইংরেজি আলহাজ নয়নগর ছাত্র যুবলীগ কর্মী। আমরা দুনো ভাই যুবলীগ কর্মী ছিলাম। আপা আমরা আচ্ছা। সবসময় আমরা যে মাইরা ফেলেছিল যে যে একরাম চেয়ারম্যানের শিষ্য ছিলাম, দুই ভাই। হুম। ওরা এই বিগত 5 তারিখের পর থেকে আমাদেরকে অনেক নির্যাতিত করছে, হয়রানি করছে, আমাদের বাড়িঘর লুটপাট করছে। আমাদের নামে যে 4 নভেম্বরে কি কয় যে চট্টগ্রাম কোতোয়ালি থানা ভাঙচুর মামলা দিছে। আমরা দুই ভাই একসাথে জেল কাটছি প্রায় 3-4 মাসের মতো। এরপরে ফেনীতে দিছে বিএনপি নেতা মারছি কইয়া একটা মামলা দিছে। ওই মামলাতে খাটছি ধরেন 3 মাস 17 দিন পরে বাইরে। এরপরেও তবুও আমরা বাড়ি ছাড়ি না, বাড়ির থেকে কোনো দিকে যাই না, আমাদের কোনো রুজি রোজগার নাই, টাকা পয়সা নাই। ওই কারণে আমরা কোনো দিকে যাইতে পারি নাই, দুই ভাই বাড়িতে ছিলাম। তো এই বাড়িতে থাকার কারণে আমরা বাড়ি থেকে দুনো ভাই আমরা সরাই দিতে চাইছি, দুনো ভাই মাঝে ফেলালে আর কেউ থাকবে না, আমাদের পরিবার কেউ করবে না, এটা বলছে। বলে আমাদেরকে মারধর করছে। আমরা আমরা দুনো ভাই অনেক নির্যাতিত হয়েছে আগে থেকে। আমরা আমাদের সময় থাকতে ওই সময়ও মানে আমাদের লোকজনকে দৈরা দৈরা, ওই যে আমাদের এমপি মহোদয় নিজাম হাজারি
কাছেও আমাদের অনেক বিচার দিছে, অনেক মামলা মোকদ্দমা আমাদেরকে দিছে। ওই সময় এ, অনেক করছে, করার পরে লাস্ট 5 আগস্টের পরে বেশি করে লাইছে এখন, বেশি করে লাইছে। আমরা কোনোদিন মানে আমরা অনেক নির্যাতিত। আর আমরা সবসময় নেতা কর্মীদের সামনে থাকতাম। আমরা আওয়ামী লীগের নেতা কর্মীদের সামনে থাকতাম আমরা দূরে। আমি যে আব্দুল ওহাব। ধৈর্য ধরো, দিন আসবে। আর যারা এভাবে বাড়ছে তাদের কথা ভুলে যেও না। না, বুঝতাম না এগুলা। আমরা ধৈর্য ধরছি, আল্লাহ সুদিন দিবে। আমি সবসময় ফেসবুকে সবার সাথে যোগাযোগ আছে, ইনশাল্লাহ হুম। আপনি আসবেন, আপনি আপনি এইসব বিচার করবেন ইনশাল্লাহ, এটাই আমরা কামনা করি। আসসালামু আলাইকুম মাননীয় নেত্রী, আপনি কেমন আছেন? আছি, আল্লাহ যেমন রাখছে ভালো আছে। আলহামদুলিল্লাহ, আপনার সুস্থতা কামনা করি। মাননীয় নেত্রী, আমাদের দেশের মানুষ ভালো নাই আপনাকে ছাড়া। আমাদের দেশে এখন গ্যাসের সংকট, কারেন্টের সংকট। আগে যদি 2 ঘন্টা 3 ঘন্টা যদিও কারেন্ট বন্ধ থাকতো, গ্যাস বন্ধ থাকতো, তাহলে আগে মাইকে বলে দিত। কিন্তু এখন 7 দিন 8 দিনও মানুষ গ্যাস পাইতেছে না, কারেন্টও পাইতেছে না। বিগত 17 বছরে আপনি যেগুলো করে দিয়েছেন, দেশকে বিদেশি রূপান্তরে করছিলেন, কিন্তু এখন ওনারা যে 2 বছর 3-4 মাস হয়েছে যে অত্যাচার শুরু হয়েছে, এটা গত মনে হয় 30 বছরে এত অত্যাচার মানুষ দেখেন। যে মানে গত 30 বছরে কখনো এত অত্যাচার মানুষ সম্মুখীন হয় না। এখন এই গত কয়েক মাসের ভিতরে এত মানুষ নির্যাতিত, এত দর্শন, এত খুন, এত মানে নির্যাতিত মানুষ। দিনে দুপুরে ডাকাতি, দিনে দুপুরে আপনার চোর, রাস্তাঘাটে আমার মেয়ের নিরাপত্তা নাই, অন্য কোনো মহিলা কোনো নিরাপত্তা নাই। মাননীয় আরে আপনার আশা সবাই চাইয়ে আছে। দেশের 100% মানুষের ভিতরে 80% মানুষ আপনার দিকে তাকাই আছে। ইনশাল্লাহ আমরা আশাবাদী যে আপনি অবশ্যই ডিসেম্বরে আসবেন। আমি ইনশাল্লাহ আসবো। আমিও মানুষদের ছাড়া তো থাকতে পারি না। বাপ মা ভাই বোন হারায় তো এই মানুষদের কাছেই ছিলাম, মানুষদের কাছেই চলে আসছিলাম ছুটে। আজকে তাদের এত কষ্ট সহ্য হয় না। আমার পাসপোর্ট টাসপোর্ট সব বন্ধ, তবুও আমি আসবো ইনশাল্লাহ। আমরা চাই আপনি তাড়াতাড়ি দেশে আসেন এবং কি আপনি নিজের হাতে ওদেরকে শাস্তি দিবেন। আপনার ইনশাল্লাহ ওদেরকে দেব। যারা যারা নির্যাতিত হয়েছে, আপনি সবাই কার মারফত নির্যাতিত হয়েছে ওদেরকে চিহ্নিত করা আছে, তাদের নাম ঠিকানা লেখা আছে, এমনকি বাড়ির আশেপাশে আছে। আমাদের গুলো তো একদম আমাদের বাড়ি থেকে আমরা রাস্তা দিয়ে ওদের ভয়ে থাকতে পারতেছি না। আমার ভাতিজা আমার বাসায় সব থাকতেছে, তালিকা রাখতেছি, আমার মা আমার সব বাসায়। চিন্তা করো না মা, আমি সব তালিকা রাখতেছি। আর সারা প্রত্যেক জায়গায় যায় যা ঘটনা জি, ঘটে সব তালিকা, সব ইচ্ছা। আমি যেই বলছি আমি আসবো, এখন তারা কিভাবে বাধা দেবে সেই তালে আছে। আবার আমাকে কোনো বাধা কি অতিক্রম করি না। 18 ডিসেম্বরে তোলার জন্য বাধা অতিক্রম আপনি করে আসার জন্য ওইখানে 2-4-10 কোটি মানুষ ওই ইয়াতে থাকবে, এয়ারপোর্টে থাকবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ 10 কোটি মানুষের পরে এয়ারপোর্টে থাকবে আপনাকে রিসিভ করার জন্য। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ইনশাল্লাহ। জয় বাংলা। থ্যাংক ইউ। জয় বাংলা, জয়। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বঙ্গবন্ধু। থ্যাংক ইউ। মাননীয় নেত্রী, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুজিব এনেছে জাতির জনক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এনেছে স্বাধীনতা। মাদার অফ হিউম্যানিটি, মানবতার মা জননেত্রী শেখ হাসিনা উন্নয়ন দিয়ে সাজিয়েছেন দেশ। আজকে সারা গোটা বিশ্বের মানুষ দেখতে পেয়েছে আওয়ামী লীগের পতাকা তলেই শান্তির পরিবেশ। প্রিয় নেত্রী, গত 5 আগস্ট মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে একটি সাজানো গুছানো দেশ ধ্বংসকারীরা যখন আপনাকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছে, ঠিক সেদিন 5 আগস্ট বিকাল 5টায় বাড়ি ছাড়া হয়েছি। এর মধ্যে আর 2 বছর মায়ের মুখ দেখিনি। বাড়িতে তো যাওয়ার দূরের কথা, অসংখ্য মামলা খালি খালি।
15 বছর 7 মাস আমাদের সরকার ক্ষমতা ছিল। বাংলাদেশের আনাচে কানাচে এমন কোনো জায়গা নেই যে আমার নেত্রী, আমার সরকার উন্নয়ন করেনি। বিএনপি আমাদের কাঁধে কাঁধ রেখে, হাতে হাত রেখে ব্যবসা বাণিজ্য, চলাফেরা স্বাভাবিকভাবে জীবনযাপন, বরং বিলাসী জীবনযাপন করেছেন, ব্যবসা বাণিজ্য করেছেন, বহাল তবিয়ত সব করেছেন। কোনোদিন তাদেরকে আমরা তুই, শালা বা মানে একটা খারাপ কটু কথাও বলিনি। হুম, এর এইভাবে আমাদের সরকার সফলতার সাথে দীর্ঘ সময় রাষ্ট্র ক্ষমতায় ছিলেন। আন্তর্জাতিক এবং দেশীয় ষড়যন্ত্রের মাধ্যমে আপনাকে দেশ ত্যাগ করতে বাধ্য করার পর থেকে আমাদের সারা বাংলাদেশে যেভাবে নেতাকর্মী মবের শিকার হচ্ছে, অসংখ্য শত শত আমার ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ওলামা লীগ, মৎস্য লীগ, আওয়ামী লীগের সহযোগী সংগঠন যে জীবনে একবার জয় বাংলা কইছে, তার বাড়িতে ভাই রাসেল, আপনি আপনার কথার মধ্যে চলে আসুন। আমাদের আরো কয়েকজন আছেন, প্লিজ। গত 29 তোমাকে কিভাবে তারিখ মারছে সেটা বলো। তুমি কিভাবে মার খেয়েছো সেটা বলো। জি। 5 আগস্টের আর পরে কারণ সেপ্টেম্বর মাসের 11 তারিখে গুলিস্তান গোলাপ শাহ মাজারের কাছ থেকে মোবাইলের ডিসপ্লে লাগায় বাসে উঠতে নিছি। ঠিক ওই মুহূর্তে ছাত্র দলের আমাদের এলাকার প্রফেশনের 5-7টা পোলাপান, ঢাকার পোলাপান সহ ওরা 20-22 জনের মতো, ওরা আমারে ওই জায়গায় সর্বোচ্চ মব করে, নজরুল ভাই যে কথাটা বলছে আমি ওনার কাছে আমার বক্তব্যটা বলছি, আমি বক্তব্য দীর্ঘায়িত না করে ওইটা সংক্ষিপ্ত। ওইখানে আমার দীর্ঘ সময় মার যতক্ষণ 4টার দিকে 1,80,000 টাকার মতো মোট দিয়া তারপর ওইখান থেকে ছাড়া হয়েছে। গত 29 তারিখ 2 বছর যাবত তার বাড়িতে যাইতে পারি না, কিছু না। এর মধ্যে আমার আম্মা খুব অসুস্থ। আমার বড় বোন বলছে, রাসেল যদি মন চায় শেষবার মতো কোনোভাবে যদি পারো একটু লুকে টুকে যেমন মায়ের একটু দেখে যা, মনে হয় মায়ের বাঁচবো না, শুধু তোর টেনশনে, তোর জীবনে তোর জন্য মায়ের শেষ হয়ে গেল। তো অনেক কথার পরে কান্নাকাটি করে দেই, সবাই কান্নাকাটি করে। আমি নেত্রী, আমি জানি যে আমরা নিরাপদ না এখন, গোটা বাংলাদেশের কি আপনি যাওয়ার পরে গোটা বাংলাদেশ নিরাপদ না। নেত্রী আপনি জানেন আমাদের যাতায়াত ব্যবস্থা, ভোলা তো বদ্বীপ শুধুমাত্র লঞ্চ জানি স্যার, আপনি একটা উদ্যোগ নিচ্ছিলেন ভোলা বরিশাল সেতু করবেন, এর মধ্যে তো যা হয়েছে এই আমাদের লঞ্চ জানি ছাড়া কোনো জার্নি নাই। পরে ভাবলাম যে যদি চর বেতুয়া দেওয়া যায় তাইলে হয়তো মবের শিকারীদের সদরঘাটে বাস দেওয়া যায়। নতুন বাস স্ট্যান্ড নামছি, বাস স্ট্যান্ড নামার পরে 10-15 মিনিটের মতো চা খেয়েছি। আমার এলাকার 2টা ছেলে প্রথমে এসে আমার হিসাব করে বললো, ভাই আপনি রাসেল মেম্বার না? আমি না আমাদের মেম্বার প্যানেল চেয়ারম্যান ছিলেন, আপনি তো জাকব ভাইয়ের জন্য, আমার নেতা আব্দুল ইসলাম জাকব নেত্রী আপনি জানেন হয়তো, উনি কারাবরণ করতেছেন দীর্ঘ সময় যাবত, আজকে প্রায় 18-20 মাসের মতো জেলে আছেন, সাবেক পরিবেশ বন উপমন্ত্রী। আমি ওনারই কর্মী। ও তো এরপরে 2 বছর ধরে জেলখানায়। ও তো 2 বছর ধরে জেলখানায়। 2টা ছেলে আমার আইসা যখন বলছে, তখন আমি মাস্ক পরা, ক্যাপ পরা, মানে নিরাপত্তার স্বার্থে প্রতিনিয়ত মব সন্ত্রাস সব মিলে নিজের একটু চিন্তা করছি যে একটু সেফটি ভাবে যাই। পরে আমি মাস্কটা খুলে চাটা, আমার চায়ের কাপটা হাতে, তো ওই ছেলে এসে কয়, ভাই আমার চিনেন নাই? আমি আপনি যদি চিনি, আপনি অমুক ইউনিয়নের মেম্বার ছিলেন না? আমি নেত্রী, আমি খুব কম বয়সে জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছি, যে আমি প্যানেল চেয়ারম্যান ছিলাম, মেম্বার ছিলাম আমি নদী ইউনিয়নের, এবং সাবেক ছাত্রলীগ করতাম, পরবর্তী শ্রমিক লীগ করতাম। তো পরে আমি ভয়তে বলছি, এখন আনিজি করি, কই ভাই আপনি যারে ভাবছেন হয়তো আমি উনি না। এরপরে ও বললো যে, আরে ভাই মানে মিথ্যা আশ্রয় নেওয়ার দরকার নেই, সমস্যা নেই, ভয় পেয়েন না, কোনো সমস্যা নেই। পরে এই পাশে দাঁড়ানো অবস্থায় এই পাশে উনি ফোনে কথা বলছে। ফোনে কথা বলার আমি আর অতটা মিন করি নাই যে কার সাথে কথা বলবো বা কি আসে বিষয়। পরে আমার ভাই একটু কথা শুনে এই পাশে আসেন। তো এর মধ্যে অটো আসছে, অটো তো অলরেডি উঠছি, আমি ভাই ভাই চলে যাইতেছি, তো অটোটা একটু টান দিছে সামনে। এর মধ্যে পিছন থেকে ওরা আরো 2টা, একটা বাইক প্রথমে দাঁড়াইছে, এসে বলতেছে যে এই অটো ড্রাইভার বলছে যে ব্রেক কর, তো ব্রেক করছে, তো বন্ধ কর। তো উনি বন্ধ করছে, আমার কয় নাম। আমি ওনার দিকে তাকাই, ভাই আপনার সাথে কি আমার কোনো ধরনের ঝামেলা আছে? কয় নাম, তো বলছি নাম। তো আমি আবার জিজ্ঞাসা করছি, ভাই আমি একটু অসুস্থ, আমি তো আপনার নামতে পারবো না, নামলে ইমন ফোনটা একটু ধরো, ওই ফোনটা ধরো। আমি নামতে গেলে আপনার আমার ঘাড়ে ইয়াতে ব্যথা আছে, মানে ভয়ের সাথে আমি দেখে ওগুলো বুঝছি যে একটা ঝামেলা হইবে। পরে আমার ওই যে পিছন থেকে একটা ছেলে হ্যাংলা পাতলা করে আইসাই, পিছন থেকে আইসে কলারটা ধরে একটা ঝাটকা দিয়া প্রথমে নিচে নামাইছে। ফোন দেয় না দেখে প্রথমে 2 পাশে অনেকগুলা চড় দিচ্ছে। পরে আমি নীরব ভূমিকায় ফোন দিয়া কই, ভাই আমার ফোনে চার্জ নাই, ফোনটা অফ করে লাইছি সাথে সাথে। আমার ফোনের মধ্যে আমি যতটা গ্রুপের সাথে আছি এবং আমার প্রতিটা দলীয় পোস্ট, আমার প্রথমে এক পোস্টে আপনার এই
ইয়াটা দেখছে। আমি সবসময় আমার ডিসপ্লের উপর আমার সবকিছুতে এই ছবিটা রাখি। এরপর আমার নেতা নেতা সহ যে শেখ হাসিনাতে আস্থা, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, এই আরে যতটা এটা দেখছে ততটা বাড়ি দিচ্ছে, যত এডি ছবিটি এরকম টানছে আর আমার ততটা বাড়ি দিচ্ছে। মনে 4-5 জন লোক এসে সামনে দাঁড়াইছে, কয় সরকার বিরোধী প্রোপাগান্ডা ছড়াই নাকি শেখ হাসিনার যার সন্তান আমরা, আমরা এই দেশে বলে থাকার কোনো অধিকার নাই, আওয়ামী লীগ করে নাকি অধিকার নাই। আপনি যেভাবে নিরাপত্তা চাদরে ঢেকে রাখছিলেন গোটা দেশ, নেত্রীটি আজকে সারা বাংলাদেশের প্রত্যেকটা পাড়া মহল্লায়, চায়ের দোকানে, প্রত্যেক জায়গায় আলোচনা শুধু শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, বাংলাদেশের মানুষ মুক্তি পাবে। নেত্রী আমার মা আমাকে উৎসর্গ করে দিছে, আপনার জন্য যদি জীবন দিতে হয়, আমি আল্লাহর কসম আমার নিজ দিতে, আমি সবার এই যে আমার ফ্যামিলির সাক্ষী রেখে বললাম, আপনার জন্য আমার মতো এরকম লাখ লাখ নেতা কর্মী আছে, লাখ লাখ বাঙালি আছে, বা লাখ লাখ সাধারণ মানুষ আছে, জীবন উৎসর্গ করবো। আপনি বাকি গোটা কোটি কোটি মানুষের নিরাপত্তা দেন, আপনি বাঁচান। নেত্রী আপনি যেভাবে নিরাপত্তা দিয়ে দেশটা ঢাকা রাখছেন, আপনার দেশ এরকম নাই। ওরা দেশটারে ধ্বংস করে দিচ্ছে। প্রতিনিয়ত আমাদের নেতা কর্মী লাশ নদীতে ভাসে, আমাদের কত নেতা কর্মীর মা বোনের ওরা বাসায় ঢুকে দর্শন করে, সামনে থেকে নিয়ে যায়। আমাদের মায়েদের কোনো নিরাপত্তা নাই। আজকে গোটা দেশে আমাদের কোনো নিরাপত্তা নাই। আমরা গোটা বাঙালি সাইমন, তুমি এত আজকে এত ইহো না, কাঁদো না, থামো, আজকে থামো, কান্নাটা তো সহ্য করো। আপনি আপনি মাতৃত্ব স্নেহে যেভাবে না, আমি গোটা আছি তো, দেশের বেঁচে তো মাতৃত্বের আছি। আসল দিয়া আপনি সেভাবে সামনে রেখে গেছেন বসুন। নেত্রী। আপনি দেশে কেউ কোথাও কেউ শান্তিতে নাই। আল্লাহর কসম প্রত্যেকটা মানুষের যদি কসম দিয়ে জিজ্ঞাসা করা, বিএনপির একাধিক মানুষ বলতেছে যে আমরা কেউ ভালো নাই, কোথাও কেউ ভালো নাই। গোটা কয়েক মানুষ নিজেদের স্বার্থের জন্য এই ইউনুস বাটপার সিটার আল্লাহর গজব পড়বে এই শয়তান মানুষরূপী শয়তানের উপরে। ওরা দেশ বিরোধী, আমি একটা কবিতা লিখছি, মিথ্যা মামলা, মবের শিকারে, নির্যাতনে, নিপীড়নে কাঁদতেছি আজ কত শতদিন, যে মানুষ থাকতে পারতাম না পরিবার সঙ্গীবিহীন, কঠিন সময় কাটাচ্ছি জেল, থানা, কোর্ট। জালিম ইউনূস এবং তারেক দেশ ধ্বংসকারীরা করেছে আওয়ামী লীগ দমন, দেশ ধ্বংসকারী জোট। আজ অশ্রু সিদ্ধ চোখে কেঁদে ওঠে মন, ভুলতে পারবো না কখনো 75-এর 15 আগস্ট এবং 5ই আগস্ট 2024 সন। নেত্রী শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। শেখ হাসিনা ভয় নাই, জীবন দিয়ে রাজপথ ছাড়ি নাই। শেখ হাসিনা এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। শেখ হাসিনা আমাদের মা হয়, আমরা যারা 75-এর পরে জন্মগ্রহণ করেছি, আমাদের লাখ লাখ নেত্রী আপনার জন্য জীবন উৎসর্গ করার জন্য। আমি তো আমার মারে সাক্ষী রেখে বলছি, আপনার জন্য আমার জীবন, আমার আম্মাই বলছে যে শেখ হাসিনার জন্য জীবন দেওয়া লাগলে দিয়ে দিবি, কোনো সমস্যা নেই নেত্রী। আমরা মরে গেছি, আমার মরার কিছু নেই। আমার লাখ লাখ আমার দলীয় নেতা কর্মী ভাইরা আজকে অনিরাপত্তা। আমরা শেখ হাসিনার প্রত্যাবর্তনের সাথে সাথে আমাদের প্রত্যাবর্তন ঘটবে। আমরা লাখ লাখ কোটি কোটি নেতা কর্মী দেশ এবং দেশের বাহিরে, আমরা আপনার অপেক্ষায় গোটা দেশ। নেত্রী আপনি চিন্তাই করতে পারবেন না, এয়ারপোর্ট থেকে সেই গাজীপুর, এইদিকে সদরঘাট, ওইদিকে সাভার। নেত্রী আপনি আমাদের দেশটাকে বাঁচান, আমাদের দেশটাকে বাঁচান, দেশের মানুষকে বাঁচান। তুমি ধৈর্য ধরো, থামো, তুমি এত কথা বলো না, তুমি একদম বেশি ইমোশন হয়ে গেছো। এই সময় এত অসুস্থ হয়ে যাও, বা সাবধানে থাকো। মাকে আমার সালাম দিও, আর বলো আমি তো আসছি, যেখানে আসি দেখে তো সবার সাথে কথা বলতে পারি। দেশে থাকলে তো হয়তো হয়তো মেরেই ফেলতাম, হয়তো জেলে থাকতাম, কথা বলার সুযোগ পেতাম না। যাক, সবই আল্লাহর ইচ্ছা। আবার আল্লাহর ইচ্ছা আমরা আবার ন্যায় আর সত্য প্রতিষ্ঠা করব, ঠিক আছে? জি, আসসালামু আলাইকুম। জি বলুন। ওয়ালাইকুম আসসালাম। আপা ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপা আমি এমাদুল মিরা, বরগুনা জেলার সদর উপজেলার 2 নং গরিচান্না ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। আমি 5ই আগস্ট থেকে মাঠে ছিলাম। আপনি যখন ইউটিউবে দেখতে পেয়েছি ষড়যন্ত্রকারীরা আপনাকে যেভাবে দেশ থেকে ত্যাগ করা হয়েছে, তখন আমি ছিলাম থাকবো। আপনার একটা ছবি দিয়ে আমি ফেসবুকে আপলোড করেছি। সেই ছবিটা দেখে আমার বাড়ির সামনে এলাকার কিছু বিএনপি নেতা কর্মীরা, ফেসিস্ট, দোসর, বিভিন্নভাবে যা মুখে আসছে গালিগালাজ করেছে 5 তারিখে। তারপর এলাকার অনেক মানুষ কইরা তাদের সরিয়ে দিয়েছে। সেই থেকে আমার উপরে অনেক তাদের একটা টার্গেট ছিল। ঠিক 29 আগস্টের পরে তারপরে আমরা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ অলি তার নেতৃত্বে যে বঙ্গবন্ধুর মুরাল ভাঙ্গা হয়েছে, শেখ রাসেল চত্বরে আমরা ওপেনে, বাজারের ভিতরে শেখ রাসেল চত্বরে আমরা প্রতিবাদ করেছি। তারপরে 9 আগস্ট
আমরা জেলা আওয়ামী লীগের বড় মিছিল দিয়েছি, মহড়া দিয়েছি। 15ই আগস্ট জাতীয় শোক দিবস পালন করেছি। এসব দেখে আমার উপরে অনেকই অ্যালার্জি এবং টার্গেট ছিল। তারপরে আমার এলাকায় 29শে সেপ্টেম্বর আমার স্ট্যান্ডে আমি বসা ছিলাম, সুজর খেয়াঘাট নামক স্ট্যান্ড আমার এলাকায়, পিছন থেকে আমাকে অ্যাটাক করেছে। অ্যাটাক করার পরে এটা সাধারণ ক্ষত, এই যে ঘাড়ে, মানুষের জন্য আমাকে মারতে পারে নাই। তারপরে আমি হসপিটালে গেছি, ওই গেল সেই মারামারি। তারপরে 24-এ তারপরে আমার নামে কিশোর গ্যাংয়ের একটা মামলা দিয়েছে, যে মামলায় আমি 3 দিন জেল খাচ্ছি। পরীক্ষার কথা বলে, আমি তো নানক স্যারের ভার্সিটিতে পড়াশোনা করি, পরীক্ষার কথা বলে আমি 3 দিনের মধ্যে জামিন নিয়েছি। আমাদের ছাত্রলীগের পোলাপানে একটা ঝামেলা করছিল, ওখানে আমি 5 নম্বরে যান আমি আসামি ছিলাম। আমাকে রাত্রে, আমি জানিও না এ বিষয়ে, আমি অবগত ছিলাম না, আমাকে রাতে ধরে নিয়ে আসছে। সেই ধরে নেওয়ার পরে 3 দিন জেল খেটে আমি ওই মামলা এখন হাজিরা দিই। আপনিও নাই আর আমরা ভোটও দিই কাউরে। আপনি যে সময় আসবেন সেই সময় আপনার ভোট দিন। মানে তো কায়দা করে থুয়ে গেছে এখানে, আমি আসতাম দিয়ে আমি কইছি আমি টুঙ্গিপাড়া যাবো। দোয়া করেন আমার জন্য দোয়া করেন। তবে এরা আজকে থেকে কথা তো কইতে পারতেছি না সবার সাথে। ধৈর্য ধরো, আল্লাহ ডাকো যেন এই জালেমদের হাতে দেশটা রক্ষা পায়। এবং সেটা আমাদের করতে হবে, খুব শিগগিরই শুরু করতে হবে, তাছাড়া এইভাবে একটা দেশ চলতে পারে না। তো ভালো থাকো, ঠিক আছে নজরুল।